বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে নবম ও দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 5 রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হলেও নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না কেন, ব্যাখ্যা করো। এটারই কয়েকটি অথবা কোশ্চেন আছে। এটাই উত্তর একই থাকবে, কিন্তু প্রশ্নগুলো ভিন্ন হতে পারে। সে প্রশ্নগুলো কি? যেমন, ফসফরাস অষ্টক নিয়ম অমান্য করে যৌগ গঠন করে, বিশ্লেষণ করো। আবার এমন হতে পারে, নাইট্রোজেন অষ্টক নিয়ম মান্য করে যৌগ গঠন করলেও ফসফরাস অষ্টক নিয়ম অমান্য করে যৌগ গঠন করে। তাহলে আসো এই প্রশ্ন উত্তরটা পড়লে এই সবকটি প্রশ্নের উত্তর পড়া হয়ে যাবে। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি, ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হলেও নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না কেন, ব্যাখ্যা করো। আসো। অথবা, নাইট্রোজেন অষ্টক নিয়ম মান্য করে যৌগ গঠন করলেও ফসফরাস অষ্টক নিয়ম অমান্য করে যৌগ গঠন করে, বিশ্লেষণ করো। অথবা, ফসফরাস অষ্টক সম্প্রসারণ করে যৌগ গঠন করে, বিশ্লেষণ করো। তোমরা জানো, সর্বশেষ শক্তি স্তরে যখন 8টি ইলেকট্রন থাকে তখন অষ্টক হয়। যৌগ গঠন করার পরে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে, আমরা বলবো অষ্টক নিয়ম মান্য করেছে। 8-এর চেয়ে যদি কম কিংবা 8-এর চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন এটাকে বলা হয় অষ্টক নিয়ম অমান্য করা। তো 8-এর চেয়ে কম হলে বলা হয় অষ্টক সংকোচন, আর 8-এর চেয়ে বেশি হয়ে গেলে বলা হয় অষ্টক সম্প্রসারণ। তবে ফসফরাসের ক্ষেত্রে 8-এর চেয়ে বেশি হয়ে যায়, 10টা হয়ে যায়, এই জন্য এটা হয়ে যাবে অষ্টক সম্প্রসারণ। তো ফসফরাস দেখো কার সাথে যৌগ গঠন করছে? ক্লোরিনের সাথে। তো এই জন্য আমরা এখন ফসফরাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখব। আসো আমরা লিখব এইভাবে। উত্তর শুরু করছি। আমি বোঝাতে থাকবো এবং উত্তর লিখতে থাকবো, তোমরা আমার সাথে সাথে নোট করে ফেলবে। ফসফরাস এবং ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 15 এবং 17। এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। প্রথমে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লিখব আমরা। ফসফরাস 15, দেখো লিখছি 1s2, 2s2, 2p6, এরপরে হবে 3s2, এরপরে হবে 3p। দেখো 15, এ পর্যন্ত 10, 12 আর 3টা আছে, এখানে হবে 3, আর এই জায়গায় লিখব 3d0। তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল রয়েছে, তো এখন ইলেকট্রন নাই, এই জন্য 3d0 লিখেছি। স্যার লিখলেন কেন? কারণ পরবর্তীতে আমার কাজে লাগবে, সেজন্য। দেখো এরপরে আমরা লিখছি 1s2, 2s2, তারপরে হচ্ছে 2p6, এরপরে দেখো 3s2, এরপরে হবে 3px, 3py, 3pz। তোমরা জানো পি অরবিটাল 3টি, px, py, pz, এখানে হবে z। তাহলে px এ দেবো একটা, py তে দেবো একটা, pz এ দেবো একটা, 3টা বিজোড় ইলেকট্রন, আর এখানে হবে 3d0। ডি অরবিটালে 0টি ইলেকট্রন। তো ফসফরাসের স্বাভাবিক অবস্থায় দেখো সর্বশেষ শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে 3টি বিজোড় ইলেকট্রন রয়েছে। এই যে 1, 2, 3, 3টি বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই তার যোজনী হবে 3। সে কিন্তু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে PCl3 তৈরি করতে পারবে, এটা আমরা দেখব। এবার উত্তেজিত অবস্থায় দেখো, উত্তেজিত অবস্থায় ফসফরাস করে কি 3s থেকে একটি অরবিটাল 3d-তে স্থানান্তর করতে পারে। ডি অরবিটাল খালি রয়েছে যে, এই জন্য উত্তেজিত অবস্থায় একই শক্তি স্তর, যেহেতু একই শক্তি স্তর হলে সামনের খালি অরবিটালে ইলেকট্রন পাঠানো সম্ভব হয়। তো ফসফরাসের এটা হবে উত্তেজিত অবস্থা। দেখো উত্তেজিত অবস্থা ফসফরাস 15 পারমাণবিক সংখ্যা তথা প্রোটন। ইলেকট্রন বিন্যাস লিখছি 1s2, 2s2, 2p6, এরপর দেখো
3s1 এখানে একটা দেব, এরপর দেখো কি লিখছি 3px এই জায়গায় 1, 3p এই জায়গায় হবে y1, 3pz1 এই জায়গায় হবে 3dxy এখানে হবে 1। এই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে নেওয়া হলো। তো তোমরা হয়তো বলতে পারো স্যার এতক্ষণ 3d লিখলেন, এখন 3dxy কেন লিখলেন? জানো p অরবিটাল যেমন 3টা px py pz, ঠিক এমনিভাবে d অরবিটাল 5টা, নামগুলো বলছি dxy dyz dzx dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বা x স্কয়ার হাইফেন ওয়াই স্কয়ার যেটাই বলো, এরপর হচ্ছে dz স্কয়ার। এই 5টি অরবিটাল, প্রতিটাতে 2টি করে ইলেকট্রন থাকতে পারে বলে 5 দুগুণে 10, কিন্তু আমার এই স্পেসিফিক এখন একটা ডি অরবিটাল লাগবে, এই জন্য 3dxy লিখেছি। যদি আরেকটা লাগতো পরে লিখতাম 3dyz। তোমরা দেখবে আমার আগের লেকচারটাতে আমি যখন পড়িয়েছি সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন, সেখানে দেখবে এরকম আমি কথাগুলো বলেছি। তো এখন এখানে 3dxy এখানে একটা ইলেকট্রন পাঠানো হলো। তাহলে উত্তেজিত অবস্থায় দেখো ফসফরাসের উত্তেজিত অবস্থায় তার সর্বশেষ শক্তি স্তরে কয়টি বিজোড় ইলেকট্রন? 1 2 3 4 5। তাহলে এখন যোজনী হবে 5, সে 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে PCl5 তৈরি করতে পারবে। আসো আমরা এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখি। ক্লোরিন হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস লিখছি 1s2 2s2 2p6 3s2 3p5। এখন তোমরা হয়তো বলতে পারো স্যার 3d কেন লিখছেন না? 3d কিন্তু আছে, লিখছি না। তার কারণ হচ্ছে ফসফরাস তার যোজনী বৃদ্ধি করার জন্য সে তার ডি অরবিটালে ইলেকট্রন স্থানান্তর করবে, কারণ ওই যৌগটার মধ্যে এই ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগের মধ্যে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, কারণ ফসফরাসকে কেন্দ্র করে অন্যরা যুক্ত হয়েছে, অন্যরা বলতে ক্লোরিন। তো এখন ক্লোরিন সে তার ডি অরবিটালে ইলেকট্রন পাঠায় না, এই জন্য আমি 3d অরবিটালে লিখিনি। তো স্যার আমরা জানবো কিভাবে? এই যে আমি বললাম, তোমার টিচার বলেছে তোমাকে এখন মনে রাখতে হবে। তো যে কেন্দ্রীয় পরমাণু সেই শুধুমাত্র এরকম ডি অরবিটালে ইলেকট্রন পাঠাবে। যেহেতু এখন ক্লোরিন ফসফরাসের সাথে যুক্ত হচ্ছে, এই জন্য ক্লোরিন পাঠাবে না। তো না পাঠালে এখানে আমরা এই যে 3d অরবিটাল লিখব না। এবার এটাকে একটু এভাবে লিখতে চাই 1s2 2s2 তারপরে হবে 2p6, এখানে হবে 3s2, এরপরে দেখো 3px এই জায়গায় হবে 3py, তারপরে হবে 3pz। আমি তোমাদেরকে বলেছিলাম কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যতটি বিজোড় ইলেকট্রন থাকে তার যোজনী হয় তত। এখন পি অরবিটাল একত্রে থাকলে তুমি কয়টি বিজোড় ইলেকট্রন আছে তুমি বুঝতে পারবে না। এই জন্য বোঝার জন্য px py pz আলাদা করে লিখতে হবে। প্রতিটিতে ইলেকট্রন থাকতে পারে 2টি করে। তো এখন ইলেকট্রন আছে 5টি, আমি একটি করে দিয়ে গেলে হবে 3টি। এরপরে যখন আমি দিতে আসব এটাতে হবে একটি, তখন হয়ে যাবে 4টি, এটাতে হবে একটি, তখন হবে 5টি, আর এটাতে একটা থাকবে। দেখো তাহলে কি হলো, এইখানে 2 2 এই যে 1। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে তার কয়টি ইলেকট্রন আছে? বিজোড় ইলেকট্রন একটি, তাইলে ক্লোরিনের যোজনী 1। যেহেতু ফসফরাসের যোজনী 5, ক্লোরিনের যোজনী 1, তাহলে একটি ফসফরাস 5টি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে। আমরা সেটা দেখাবো এখন। তাহলে একটি ফসফরাস 3টি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, একটি ফসফরাস 5টি ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারবে। এটা আমরা লিখি আগে। এবার নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস লিখব। যেহেতু নাইট্রোজেনের বিষয়টাও আছে NCl5, এই জন্য আমাদের নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসও লিখতে হবে। আচ্ছা আমরা এখানে একবারে লিখে দিই নাইট্রোজেন ফসফরাস নাইট্রোজেন, এখানে একবারে লিখে দিচ্ছি। দেখো নাইট্রোজেন ফসফরাস এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে আমি এই জায়গাটার মধ্যে নাইট্রোজেন হচ্ছে 7, তারপর হচ্ছে 15 এবং 17। তাহলে আমি 15 লিখেছি, এটার ইলেকট্রন বিন্যাস। ক্লোরিন লিখেছি, এখন নাইট্রোজেন লিখে ফেলবো, জাস্ট আর কিছু না। নাইট্রোজেন 7, তাহলে দেখো 1s2 2s2 2p3। এবার নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন বের করার জন্য আমরা এটা এইভাবে লিখব 1s2
2s2, এরপরে দেখো 2px, তারপর হচ্ছে কি 2py, তারপর হচ্ছে 2pz, 2pz। তাহলে দেখো 3টা ইলেকট্রন, এখানে হবে একটি, এখানে হবে একটি, এইখানে হবে একটি। এই যে দেখো 3টি বিজোড় ইলেকট্রন। এখানে কিন্তু 2d অরবিটাল নাই, দ্বিতীয় শক্তি স্তরে কোনো d অরবিটাল নেই। তাহলে চাইলেও কিন্তু নাইট্রোজেন s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2d অরবিটালে পাঠাতে পারবে না, 2d অরবিটালই নাই। তাহলে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন মাত্র 3টি, তাই নাইট্রোজেন যোজনী 3 প্রদর্শন করতে পারবে, 5 প্রদর্শন করতে পারবে না। তাহলে NCl5 কিন্তু গঠিত হতে পারছে না। এটা আমরা কথাগুলো লিখব। তাহলে আমাদের মেইন কাজটা হয়ে গেল। দেখো নাইট্রোজেন, ফসফরাস এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7, 15, 17, এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। প্রথমে ফসফরাসেরটা লিখেছি, উত্তেজিত অবস্থায় লিখেছি, ক্লোরিনেরটা লিখেছি, তারপরে বিজোড় ইলেকট্রনের জন্য আলাদা করে লিখেছি, নাইট্রোজেন 7 বিজোড় ইলেকট্রনের জন্য লিখেছি। আমরা এখন বলবো, মুছে ফেললাম, দেখো মুছে ফেললাম, তোমরা লিখে নাও। আমরা বলবো উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, দেখো উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় নাইট্রোজেন, তারপরে ফসফরাস, ক্লোরিন। উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে দেখো উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে স্বাভাবিক অবস্থায় যথাক্রমে 3টি, ফসফরাসের 3টি, 1টি। তাহলে নাইট্রোজেনের 3টি, ফসফরাসের 3টি, ক্লোরিনের একটি বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন, ফসফরাস এবং ক্লোরিন এর যোজনী যথাক্রমে দেখো 3, 3 এবং 1, এটা দাড়ি। তাই নাইট্রোজেন এবং ফসফরাস ক্লোরিন এর সাথে যুক্ত হয়ে দেখো NCl3 এবং PCl3 উৎপন্ন করে তখন নাইট্রোজেন এবং ফসফরাস এর অষ্টক পূর্ণ হয়,
পূর্ণ হয়, যা নিম্নে দেখানো হলো, যা নিম্নে দেখো, যা নিম্নে দেখানো হলো। তখন নাইট্রোজেন এবং ফসফরাসের অষ্টক পূর্ণ হয়, যা নিম্নে দেখানো হলো। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় নাইট্রোজেন, ফসফরাস, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে স্বাভাবিক অবস্থায় যথাক্রমে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে। তাই স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেন, ফসফরাস এবং ক্লোরিনের যোজনী যথাক্রমে 3, 3 এবং 1। তাই নাইট্রোজেন এবং ফসফরাস ক্লোরিনের সাথে যুক্ত হয়ে NCl3, কেন নাইট্রোজেনের যোজনী 3 যেহেতু আর ক্লোরিনের যোজনী 1, তাহলে NCl3, ফসফরাসের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, তাহলে PCl3 উৎপন্ন করে। তখন নাইট্রোজেন এবং ফসফরাসের অষ্টক পূর্ণ হয়, যা নিম্নে দেখানো হলো। এখন আমরা দেখাবো, মুছে ফেললাম, যা নিম্নে দেখানো হলো। দেখো দেখো নাইট্রোজেন, এইখানে একটা Cl দেব, এইখানে একটা Cl দেব, এখানে একটি Cl দেব। এখানে ফসফরাস, এখানে একটি Cl দেব, এখানে একটি Cl দেব, এখানে একটি Cl দেব। লক্ষ্য করো নাইট্রোজেনের কিন্তু একটা মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। কিভাবে? তোমরা কি লক্ষ্য করেছো? 2s অরবিটালে দুটি ইলেকট্রন, তারপর 2px1, 2py1, 2pz1। 2s এ যে দুইটা ইলেকট্রন আছে এটা হচ্ছে মুক্ত জোড়, এটা বন্ধন করতে পারবে না, বাকি তিনটা দিয়ে বন্ধন করবে। এই যে এখানে দুইটা, এখানে দুইটা, এই যে এখানে দুইটা। এই দুইটার মধ্যে নাইট্রোজেনের একটা, ক্লোরিনের কিন্তু একটা। এই 2, 2, 2, 3 দুগুণে 6, 7, 8। ফসফরাসেরও একই অবস্থা, কিন্তু এটা 3s এ দুইটা ইলেকট্রন রয়েছে, 3px1, 3py1, 3pz1। তিনটা বিজোড় দিয়ে তিনটা ক্লোরিনের সাথে বন্ধন করবে, এই যে এই যে। তাহলে অষ্টপূর্ণ হয়ে গেল। দেখো 3 দুগুণে 6 আর 2, 8। এই তাহলে NCl3, PCl3 অষ্টক মান্য করে কিন্তু যৌগ গঠন করছে। এবার মুছে ফেলবো, এটা লিখে নাও। মুছে ফেললাম, মুছে ফেললাম। এবার লিখব আবার উত্তেজিত অবস্থায়, আবার উত্তেজিত অবস্থায়, আবার উত্তেজিত অবস্থায়, আবার উত্তেজিত অবস্থায় ফসফরাসের 3s অরবিটাল থেকে থেকে 3dxy, আবার উত্তেজিত অবস্থায় ফসফরাস এর 3s অরবিটাল থেকে 3dxy অরবিটালে একটি ইলেকট্রন স্থানান্তর করলে, একটি ইলেকট্রন স্থানান্তর করলে ফসফরাস এর সর্বশেষ শক্তি স্তরে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন হয়, বিজোড় ইলেকট্রন হয় 5টি। তাই এই অবস্থায় তার যোজনী হয় 5। তাই এই অবস্থায় ফসফরাসের যোজনী হয় 5। তাই এই জন্য ফসফরাস 5টি ক্লোরিন পরমাণুর, এই জন্য ফসফরাস 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে PCl5 তৈরি করে। ফলে এর সর্বশেষ শক্তি স্তরে
ফলে এর সর্বশেষ শক্তি স্তরে দশটি ইলেকট্রন প্রাপ্ত হয়, 10টি ইলেকট্রন প্রাপ্ত হয়, যা অষ্টকের চেয়ে বেশি। অষ্টকের চেয়ে বেশি বেশি অর্থাৎ এই ক্ষেত্রে ফসফরাস, দেখো আবার উত্তরিত অবস্থায় ফসফরাস 3s অরবিটাল থেকে 3d-xy অরবিটালে একটি ইলেকট্রন স্থানান্তর করলে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন হয় 5টি। তাই এই অবস্থায় ফসফরাসের যোজনী 5। এই জন্য ফসফরাস 5টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে PCl5 তৈরি করে। ফলে এর সর্বশেষ শক্তি স্তরে 10টি ইলেকট্রন প্রাপ্ত হয়, যা অষ্টকের চেয়ে বেশি। অর্থাৎ এক্ষেত্রে ফসফরাস মুছে ফেললাম, কিন্তু অর্থাৎ এক্ষেত্রে ফসফরাস অষ্টক নিয়ম অমান্য করে। অষ্টক নিয়ম অমান্য করে। অর্থাৎ এক্ষেত্রে ফসফরাস অষ্টক নিয়ম অমান্য করে। কিভাবে অমান্য করে আমি সেটা দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, ফসফরাস যদি 5টি বন্ধন করে, এই যে এখানে Cl, এইখানে Cl, এইখানে Cl, এইখানে Cl, এইখানে Cl, তাহলে এইখানে 2টা ইলেকট্রন, 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 তাহলে 5টা বন্ধন 5 দুগুণে 10, বা এখানে হবে PCl5। 5টা ইলেকট্রন যেহেতু 5 দুগুণে 10, 8-এর চেয়ে বেশি। তো 8-এর চেয়ে বেশি হলে এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ করে যৌগ গঠন করেছে। তাহলে দেখো, অষ্টক নিয়ম অমান্য করে, অর্থাৎ অষ্টক সম্প্রসারণ করে, 8-এর চেয়ে বেশি হলে সম্প্রসারণ বলা হয়। অর্থাৎ অষ্টক সম্প্রসারণ করে যৌগ গঠন করে। আশা করি তোমাদের লেখা শেষ। আর কয়েকটা লাইন, প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। যৌগ গঠন করে। এবার নাইট্রোজেনের কথাটা একটু লিখব। অষ্টক নিয়ম অমান্য করে, অর্থাৎ অষ্টক সম্প্রসারণ করে যৌগ গঠন করে। এই চিত্র দিতে হবে কিন্তু। মুছে ফেললাম। অপরদিকে দেখো, নাইট্রোজেন এর দ্বিতীয় শক্তি স্তরে 2d অরবিটাল নেই বলে, অপরদিকে নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে 2d অরবিটাল নেই বলে নাইট্রোজেনের পক্ষে 2s অরবিটাল থেকে ইলেকট্রন স্থানান্তর করে যোজনী বৃদ্ধি করা সম্ভব হয় না। বলে NCl5 গঠিত হয় না। ব্যাস হয়ে গেল।
মানে নাইট্রোজেনের পক্ষে 2s অরবিটাল থেকে, মানে অপরদিকে নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে 2d অরবিটাল নেই বলে নাইট্রোজেনের পক্ষে 2s অরবিটাল থেকে ইলেকট্রন স্থানান্তর করে যোজনী বৃদ্ধি করা সম্ভব হয় না বলে NCl5 গঠিত হয় না। যদি 2d অরবিটাল থাকতো তাহলে নাইট্রোজেনও কিন্তু 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 2d অরবিটালে পাঠালে তখন তার 5টা বিজোড় ইলেকট্রন হতো, তখন NCl5 গঠন করতে পারতো সে, কিন্তু 2d অরবিটাল হয় না। যেহেতু হয় না তাহলে তার ক্ষেত্রে 5 যোজনী করা সম্ভব নয়, শুধু 3ই সম্ভব, NCl3 হবে এই কারণে। এর জন্য NCl5 গঠিত হয় না। আলহামদুলিল্লাহ, শেষ হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা দীর্ঘ সময় ধরে আমার সাথে ছিলে। আশা করছি ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও আমার সাথে থাকবে এবং এমনিভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা জানবে এবং রসায়নের নলেজকে তোমরা বৃদ্ধি করবে, এই প্রত্যাশা রেখে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।